কেন কিছুদিন পরে পরে মানুষ গোসল করতে গেলে হঠাৎ নিচে চলে যায়, তারপরে ক্লাস হয়ে পাইছে। আর কি হয়েছে কোনো হদিস পাওয়া যায় না। একজন না একজন মরবে, প্রতি বছর একজন না একজন মরবে। তো জমিদার আমলায় পুকুর আমরা শুনছি যে আমাদের এলাকা তো আমরা শুনছি এটা যখন জমিদাররা ছিল এটা নদীর সাথে এক জাত আছে, এটা শুকানো যায় না, এটা যে প্রাসাদ আজও লুকিয়ে রেখেছে ইতিহাস, রহস্য আর হারিয়ে যাওয়া এক রাজকীয় জীবনের গল্প। ভাবুন তো, এমন একটি প্রাসাদ যেখানে এক সময় প্রতিদিন শত শত মানুষের আনাগোনা ছিল। রাজকীয় পোশাকে ঘুরে বেড়াত জমিদার, হাতির পিঠে চড়ে আসতেন অতিথিরা, সন্ধ্যা হলেই জারবাতির আলোয় মুখর হয়ে উঠত নাচঘর। অথচ আজ এই প্রাসাদের নীরব বিশাল করিডোর শুধু বাতাসের শব্দ। ভাঙা জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ে সূর্যের আলো। দেয়ালের প্রতিটা ইটি যেন আজও বলতে চায় শত বছরের পুরনো এক ইতিহাস। বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা মুরাপাড়া জমিদার বাড়ি শুধু একটি পুরনো ভবন নয়, এটি ইতিহাস, স্থাপত্য, ক্ষমতা, ঐশ্বর্য, ভালোবাসা, উত্থান পতনের সময়ের নির্মম সাক্ষী। আজকের এই ভিডিওতে আমরা জানাবো মুরাপাড়া জমিদার বাড়ির জন্ম, জমিদার পরিবারের জীবন যাপন, ব্রিটিশ আমলের প্রভাব, দেশভাগের পরিণতি, বর্তমান অবস্থা এবং এমন কিছু তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। তাই কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, অনেক অজানা ইতিহাস শুনতে পাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। বর্তমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক প্রাসাদটি ঊনবিংশ শতকের শেষভাগে নির্মিত হয়। দেশভাগের পর মুরাপাড়া জমিদার বাড়ি 1966 সালে কলেজ হিসেবে ব্যবহার শুরু হয়। ওই বছরই জমিদার বাড়ির মূল ভবনে প্রতিষ্ঠিত হয় মুরাপাড়া কলেজ। এর আগে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে বাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। মূল ভবনের পিছনে একদম পরিত্যক্ত একটি দিঘি আছে, যার ভিতরে কচুরিপানায় ভরে গেছে। লোকমুখে শোনা গেছে এই দিঘি নাকি রানীরা ব্যবহার করত। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থাপনা হওয়ার পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। রাজবাড়ির প্রধান ফটকের সামনে সুবিশাল এক দিঘি আছে। দিঘির পানিগুলো এতটা স্বচ্ছ দেখে মনে হয় যেন একদম পরিশোধিত মিনারেল ওয়াটার। এই দিঘিকে কেন্দ্র করে লোকমুখে অনেক ধরনের কথা শোনা যায়। এই দিঘির তিন পাশে 3টি শান বাঁধানো ঘাট আছে। এতটা স্বচ্ছ পানি দেখলে আপনারও ইচ্ছা হবে যে নেমে কিছুক্ষণ সাঁতার কাটি, কিন্তু বিপত্তি এখানেই। লোকমুখে শোনা যায় কিছুদিন পর পর এই দিঘিতে গোসল করতে নামলে কিছু মানুষ খুঁজে পাওয়া যায় না। এই কিছুদিন আগেও নাকি এক যুবককে খুঁজে পাওয়া যায়নি।
কিছু মানুষের মুখে আবার শোনা যায় অমাবস্যা কিংবা পূর্ণিমার রাতে এই দিঘির চারপাশে নাকি ঝনঝন শব্দ বাজে, মনে হয় যেন কিসের কাঁসার পাতিল বা থালার উপরে কেহ আছড়াচ্ছে। এই দিঘির প্রধান এবং বড় ঘাট হচ্ছে এইটাই। এছাড়া আরও 3টা ঘাট আছে, সেগুলি আরও ছোট ছোট, এতটা বড় না। এই ঘাটেই হয়তো তৎকালীন রাজা বা রাজার যে অতিথিরা ছিল তারাই হয়তো এখানে গোসলাদি করত বা এখান থেকে পানি সরবরাহ করত প্রজাদের পিপাসা নিবারণের জন্য। দিঘির পশ্চিম এবং উত্তর কর্নারে দেখতে পাবেন সুবিশাল এক আমের বাগান। হয়তো এই আম গাছগুলিও দাঁড়িয়ে আছে শত বছর ধরে। আর এই আমের ছায়ায় আম গাছের নিচে অনেক ক্লান্তি পথিক বা অনেক ভ্রমণ প্রিয়সী লোকজনে সেখানে আড্ডা মারে বা একটু বিশ্রাম নেয়। হয়তো কিছু কিছু মানুষ ফ্যামিলি সবাই মিলে এখানে আসে একটু ঘোরার জন্য, একটু সময় কাটানোর জন্য। আপনি আসতে পারেন মুড়াপাড়ার জমিদার বাড়ি। এই যে এখন যে ছোট ভবনটা দেখতেছেন, এটা মেবি কোনো ধর্মশালায় বা কোনো পূজার মণ্ডপ ছিল। এখানে দরজা জানালা এখন কিছুই নাই, কিন্তু দেয়ালের গায়ে যে এখনো সেই আমলের যে মূর্তি তা এখনো একদম নিখুঁতভাবে বোঝা যাচ্ছে। আর এত শৈল্পিক, এত কারুকার্য, এত নকশা, এত আর্কিটেকচার তখনকার দিনে কোথা থেকে আসছে একমাত্র তারাই ভালো জানে। শত বছরের নকশা এখনো কত সুন্দর, একদম জীবন্ত প্রাণের মতো মনে হয় যেন হাসছে। এত নিখুঁত শৈল্পিক ছোঁয়ায় হয়তো এই জমিদার বাড়ির ইতিহাস আরও অনেক কিছু জানার বাকি। আমরা একদম ভিডিওর শেষে চলে আসছি। এই যে দেখতেছেন আমের বাগান, এই বাগানে হয়তো রানীরা বিকালে একটু হাওয়া খেতে ভ্রমণ করতে আসতো, আর এখন চরণভূমিতে পরিণত। হয়তো অজানা রয়ে গেছে আরও কত ইতিহাস, কত জীবন্ত কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।